সাগরিকায় বৃষ্টির পেটে ঢুকলো বাংলাদেশ নিউজিল্যান্ড সেকেন্ড টি-20। অলস সময় কাটলো টাইগারদের, সিরিজ জয়ের অপেক্ষাটা বাড়লো, লসও হলো বেশ। ঠিক এমন একটা দিনেই প্রতিবেশী দেশ ভারতে বসে বোমা ফাটালেন সাকিব আল হাসান। বলছেন বিশ্বকাপে খেলতে না যাওয়ার সিদ্ধান্তটা ছিল বিরাট ভুল। এর খেসারত যে বাংলাদেশ পাচ্ছে হারে হারে কিউইদের বিপক্ষে, সেটা তো তার একটা জলজ্যান্ত উদাহরণ। কিন্তু কি করে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করবে বাংলা? সাকিবের ভবিষ্যৎই বা কি? দর্শক, আলোচনা করতে চাই বাংলাদেশ নিউজিল্যান্ড সেকেন্ড টি-20টা হলো না, সেখানে বাংলাদেশের একটা বড় লস হয়ে গিয়েছে এবং সেই সঙ্গে বড় লসটা তো অনেক আগেই হয়েছে, যখন বাংলাদেশ বিশ্বকাপে খেলতে যেতে পারেনি নানা কারণে। এই মুহূর্তে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাহা পিয়াল। সঞ্জয় সাহা পিয়াল, আপনাকে স্বাগত খেলা যোগে, সেই সঙ্গে শুভ সকাল। কেমন আছেন? এই তো চলছে ভালোই। কালকে আসলে ম্যাচটা আমরা মিস করেছি বৃষ্টির কারণে। বড় একটা লস হয়ে গিয়েছে, কিন্তু যেটা বলছিলাম তার চাইতে অনেক বড় একটা লস আমরা করেছি যখন আমরা ফেব্রুয়ারি এবং মার্চে ভারতের বিশ্বকাপটা খেলতে যেতে পারেনি। সাকিব আল হাসান তিনি এতদিন পর এটা নিয়ে কথা বলেছেন এবং সেই সঙ্গে আরো বেশ কিছু বিষয় তিনি আসলে নতুন করে আলোচনা এনেছেন। আমরা সেই বিষয় নিয়ে তো কথা বলবোই, তার আগে আমরা একটু সাগরিকায় থাকতে চাই। দর্শকরা একটু আগে বলছিলেন যে তারা যে কোনোভাবে হয়তো একটা ফুটবল ম্যাচ হলেও তারা দেখতেন, কারণ আবার সেই চট্টগ্রামে কবে খেলা হবে এবং বৃষ্টিতেই আসলে ম্যাচটা ভেস্তে গেল। লসটা তো বেশি বাংলাদেশের হয়েছে না, সিরিজটা আপনার বৃষ্টিতে ভিজলেও আমার মনে হয় যে সিরিজের যে বারুদটা বাংলাদেশের ভিতর যে এখন বারুদ আছে সেটা ভিজেনি। একটা মানে প্রথম ম্যাচে আমরা যেটা দেখেছি যে স্পার্ক করেছে আমাদের মিডল অর্ডার ব্যাটাররা, সেটা আসলে নতুন করে আসলে আমাদের উজ্জীবিত করছে। এবং আমার মনে হয় যে চিটাগাং থেকেই একটা রোদ নিয়ে তারা ঢাকায় আসছে, রোদের আলো নিয়ে, এবং সিরিজটাতে আমরা আসলে আলোকিত করব ঢাকাতেই। তো সেই জায়গায় তো আমরা যদি কালকে ম্যাচটা খেলতে পারতাম তাহলে আমাদের জন্য আরো একটু সহজ হয়ে যেত, আমরা সিরিজটা নিশ্চিত করতে পারতাম। এখন তো একটু বেশ কঠিন হয়ে গেল, যে কারণ নিউজিল্যান্ড একটু প্রস্তুতির সুযোগ পাবে, বাংলাদেশও পাবে, হয়তোবা বাংলাদেশের স্কোয়াডে পরিবর্তন আসতেও পারে, নিউজিল্যান্ড হয়তোবা সেটা নিয়ে ভাববে না। মানে বাংলাদেশের জন্য একটু চ্যালেঞ্জ বেড়ে গেল কিনা? না, এটা আসলে প্রকৃতির উপর তো কোনো হাত নেই। আসলে বৃষ্টিটাকে আপনার এখন যেহেতু খেলা হয়নি, আপনি এনজয় করতে হবে। আমরা কালকে দেখছিলাম যে কিউই ক্রিকেটাররা কিন্তু ড্রেসিং রুমে বসে বৃষ্টির সময় কার্ড খেলছিল। ওটা নিয়ে আমি করছি না, যেহেতু আমরা ফার্স্ট ম্যাচ এতটা দাপটের সঙ্গে জিতেছি এবং এতটা ওদের উপর ডমিনেট করেছি, আমার মনে হয় যে এখন আর ওই টেনশনটা কিংবা সিরিজ হারবো কিংবা ওরকম কোনো টেনশন মাথায় না রেখে মিরপুরে আমাদের যেই মানে টি-20 যে নিউ নর্মাল ব্যাপারটা, এখন যে 200+ রান চেজ হয়ে যাচ্ছে, 200 করতে হচ্ছে, ওই যে নিউ নর্মাল টি-20-র সঙ্গে আমার মনে হয় এই বাংলাদেশ দলটা একটু একটু করে মানিয়ে নিচ্ছে। এবং আমরা দেখেছি ফার্স্ট ম্যাচে যে টপ অর্ডাররা যখন নাকি আপনার পারছিল না, তখন কিন্তু মিডল অর্ডার আমরা যে ত্রয়ী আমরা দেখলাম যে হৃদয়, পারভেজ এবং শামীম, এরা কিন্তু আসলে তাদের সেই ইম্প্যাক্ট খেলাটা দেখিয়েছে। এবং আপনি একটি জিনিস খেয়াল করলে আমরা মজা লাগবে যে আমি দেখছিলাম যে এই ত্রয়ী কিন্তু আপনার 2020 বিশ্বকাপ আন্ডার-19 বিশ্বকাপ জিতেছিল তারা একসঙ্গে, এবং ফাইনালে সাউথ আফ্রিকাতে আমরা দেখেছি ভারতের সঙ্গে যে ম্যাচটি তারা খেলেছিল, তার একটি ছাপ কিন্তু আমরা দেখতে পারলাম নিউজিল্যান্ডের সঙ্গে এই ম্যাচটাতেও। পারভেজ সেই ম্যাচে ওপেন করেছিলেন, এখন তিনি মিডল অর্ডারে খেলছেন, বাট ফিনিশারে ছিলেন কিন্তু এই শামীম পাটোয়ারি। এবং আপনার তাওহিদ হৃদয় ছিল, শামীম পাটোয়ারি ছিল, পারভেজ ইমন ছিল। তো এই তিনজনের যে একটা কেমিস্ট্রি, আমার মনে হয় যে এইটা দলের জন্য দারুণ একটি স্পার্ক করেছে এবং এইটা আমাদের আসার সম্ভাবনা দেখাচ্ছে। আমরা এই সিরিজটাতে যে ডমিনেট করে খেলছে, এটা আমরা দেখতে পাবো মিরপুরেও। এই যে ডমিনেট করে খেলাটা বাংলাদেশ একেবারে হুট করে বদলে গেল, কিন্তু এই হুট করে বদলে যাওয়ার রহস্যটা তো হচ্ছে 9 মাসের যে একটা লম্বা প্রস্তুতি, এবং দিন শেষে আমরা কিন্তু বিশ্বকাপে যাইনি নানান রকম কারণে। এবং এরই মধ্যে কিন্তু আমিনুল ইসলাম বুলবুল, তাকেও সরিয়ে দেওয়া হয়েছে, অ্যাডক কমিটি গঠন করা হয়েছে, সেটা নিয়ে প্রচুর আলোচনা রয়েছে। তিনি এক ধরনের কথা বলছেন, সাবেক যে যুব ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি এক ধরনের কথা বলছেন। কিন্তু দিন শেষে বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান, তার এমন একটা মন্তব্য নিশ্চয়ই তিনি খুব বুঝে শুনে বলেছেন, এবং এটা আবার নতুন করে আলোচনা হচ্ছে ঠিক ভারতের মাটিতে বলেছেন যে ভারতে তিনি বাংলাদেশ টিম খেলতে যায়নি। এবং তিনি একটা কথা বলেছেন যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটা হয়তো আবারও ঠিক হয়ে যাবে, সামনেই একটা সিরিজ রয়েছে, সেটাতে আসবে কিনা এখনো কিন্তু নিশ্চিত নয়। একটু কি আক্ষেপ হচ্ছে কিনা এই যে আপনি ত্রয়ীর কথা বললেন, এই পারফরমেন্সটা তো আমরা ভারতের মাটিতেও করতে পারতাম, বিশ্বকাপে হয়তো বা ভালো একটা পারফরমেন্স করতে পারতো, কারণ এই টিমটাকে বলা হচ্ছিল সবচেয়ে দুর্দান্ত একটা টিম ইতিহাসের মধ্যে বাংলাদেশের। না, সেটা আক্ষেপ তো অনেকটা বেড়ে গেছে। আমরা যেটা দেখলাম যে তাদের ভিতরে যে জমানো ক্ষোভটা ছিল, আমার মনে হয় যে যখন তাওহিদ হৃদয় একটি ছক্কা মারছিলেন, পারভেজ বাউন্ডারি মারছিলেন, মনে হচ্ছিল তাদের সেই ক্ষোভগুলা যেন, জেদটা যেন তারা দেখিয়ে দিচ্ছে যে দেখো
আমাদের তোমরা আটকে রেখেছিলে, এখন দেখো ইয়ে করব। আমার মনে হয় যে টি-20 বিশ্বকাপে না খেলার ব্যাপারটা এখন এমন একটা ব্যাপার, এমন একটা ব্যাপার চলে গেছে, এটা এত একটা মানে আপনি যত ঘাটবেন তত গন্ধ বেরোবে, এই ব্যাপারটা এমন হয়ে গেছে। আমি সাকিব আল হাসানের কথাই যদি বলি, তিনি এখন বলছেন যে এটা করা ভুল ছিল, এটা করা উচিত ছিল, কিন্তু তখন যখন নাকি এটা নিয়ে আলোচনা হচ্ছিল তখন তো কারো কোনো মতামত আমরা দেখিনি। রাইট, তখন কেন তারা কথা বললো না? তারা তো ক্রিকেটার এবং তিনি বাইরে ছিলেন, দেশের বাইরে ছিলেন, তার জন্য এটা বলা সহজ ছিল। তখন কোনো কথা বলেননি, এখন তিনি খুব কথা বলছেন যে এটা ক্ষতি হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে। আমার মনে হয় যে এইগুলো এখন সবাই এটাকে নিয়ে মানে যার যেটা কথা বলা ছিল, জমানো কথা, এখন তিনি বলছেন, কিন্তু সেই বলার কথাটা সময় মতন বললে পরে এটা আরো কার্যকরী হতো। এবং এই কথাটার সঙ্গে যদি আমি মেলাই যে তামিম ইকবাল তখন এটা নিয়ে জাস্ট একটা মন্তব্য দিয়েছিলেন এবং তখন কিন্তু তাকে নানান রকম ট্যাগ জুড়ে দেওয়া হয়েছিল, তিনি একেবারে ব্যাপক একটা সমালোচনার মধ্যে পড়েছিলেন। অর্থাৎ জাস্ট টাইমে যখন তিনি কথাটা বলেছেন তখনই তাকে নানান রকম কথা শুনতে হয়। এখন তো অনেকে এটা হারে হারে টের পাচ্ছে যে তামিম ইকবাল আসলে যে মন্তব্যটা করেছেন সেটা কতটুকু যৌক্তিক ছিল। অবশ্যই যৌক্তিক ছিল, এবং তামিম ইকবাল তখন ওই কথাটি বলেছিলেন দেখেই কিন্তু আপনার একটা ক্রিকেটারদের পক্ষ কিংবা যারা ক্রিকেট খেলেন, ক্রিকেট যারা ভালোবাসে, তারা কিন্তু নীরবে হলেও তাকে সাপোর্ট করেছে। এবং আমরা তখন দেখেছিলাম যে পরিস্থিতিটা এতটা প্রতিকূল ছিল, মানে সবাই সব জায়গা থেকে তাকে এমনভাবে ঘিরে ধরলো যে তামিমকেও তখন অসহায় মনে হচ্ছে। তামিমকে তার পরবর্তীতে আমরা কমেন্টস নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তিনি আসলে বলতে চাননি, কারণ পরিবেশটাই তখন এত নোংরা হয়ে গিয়েছিল। এবং আমরা জানি এখন কিন্তু সবাই পরিষ্কার যে ওটা কারা করেছিল, কেন হয়েছিল, ক্রিকেটারদের মতামত নেওয়া হয়নি, কিন্তু বলা হয়েছিল মতামত নেওয়া হয়েছে। সব মিলে আসলে ওই অধ্যায়টা আমি যেটা বললাম, ওই অধ্যায়টা এতটা বাজে একটা অধ্যায় ছিল, আপনি যত ঘাটবেন তত নোংরা গন্ধ বেরোবে। তো ওইটার ভুলে আমার মনে হয় যে এখন আমাদের সামনে এগোতে হবে। নিঃসন্দেহে সেটা তো অবশ্যই করতে হবে। বাংলাদেশের লাস্ট ম্যাচটা হচ্ছে 2 মে, সেখানে বাংলাদেশ সিরিজ জিততে চাইবে। এই সিরিজ জয়ের পেছনে যদি একটু আবার ফিরতে চাই সাকিবের ব্যাপারটাতে, সেটা হচ্ছে তিনি বাংলাদেশের যে বর্তমান বিসিবি প্রেসিডেন্ট আছেন, তার বন্ধু যদি বলি যে তামিম ইকবাল, তাকে নিয়েও কথা বলেছেন যে তিনি প্রত্যাশা করছেন যে যদি দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা থাকে তাহলে হয়তো বা একটা ভালো কিছু করবেন তামিম ইকবাল, সেই প্রত্যাশাটা তিনি করছেন। তামিম ইকবালকে আমরা সম্প্রতি যেটা দেখতে পাচ্ছি, এই যে যদি আমরা সাগরিকার কথাই বলি, সেকেন্ড টি-20 যেটা হলো যে দর্শকরা ম্যাচ দেখতে গিয়েছিলেন কিন্তু সেটা দেখা হয়নি, অনেকে আসলে টিকিট কেটেছেন, এই টাকাটাও রিফান্ড দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই ব্যাপারগুলো তো বেশ গুড একটা যদি বলি উদ্যোগ, এবং সেই সঙ্গে আমরা দেখছি যে মিরপুরের সংস্কার হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের সঙ্গে তামিম জড়িয়ে যাচ্ছেন, মাঠ পর্যায়ে তাকে কাজ করতে আমরা দেখছি। ওভারঅল মনে হচ্ছে কিনা যে আমরা একটু ভালো লাগা কাজ করছে কিনা যে ক্রিকেট মাঠের বাইরে যে অন্যান্য অবকাঠামো সেগুলো উন্নয়নে বেশ জোর দিচ্ছেন তামিম? আপনি প্রথমে যেটা বললেন যে সাকিবের বন্ধু ছিলেন তামিম, বন্ধু, এইখানে একটু আছে, আমরা অনেকে জানি যে বন্ধু যতটা না বলা যায়, আমরা যে সতীর্থ ছিলেন। হ্যাঁ হ্যাঁ, তামিম তবে এই পজিশনে আসার পরে আমি শুনেছি তিনি বিসিবি প্রেসিডেন্ট হওয়ার পরে কিন্তু তিনি সব অতীতে সব কিছু ভুলে সবাইকে নিয়ে কাজ করতে যাচ্ছেন, এবং সাকিবের সঙ্গেও তার একটা যোগাযোগ আছে একটা করে। তো আমার মনে হয় যে তামিম যেটা করছেন যে তিনি মানে ক্রিকেট স্টেক হোল্ডার যারা, তাদের সবাইকে তিনি নিয়ে ভাবছেন সব সেক্টরটা। এবং চিটাংয়ের যে কথাটি বললেন যে টিকিটের টাকাটা রিফান্ড করা হবে, এবং আরেকটি বড় তিনি কিন্তু চিটাংই করেছেন, একটা বিগ ফ্যান গ্যালারিতে লাগিয়েছেন, যেটা কিনা আসলে একটা গ্যালারি দর্শক গরমের ভিতর যেটা অস্বস্তিতে থাকবে সেই ব্যাপারটা নিয়েছেন তিনি। খাবারের মান দাম কমিয়েছেন, তারপরে আপনি এরকম অনেক কিছু দর্শক ফ্রেন্ডলি, এবং মাঠে আমরা দেখছি বল বয় যারা তাদের কালচারটা ফিরিয়ে আনা হয়েছে, তিনি সব দিক থেকেই মনোযোগ দিচ্ছেন। তবে আমার মনে হয় যে তাকে এই যে সমস্ত তিনি কাজ করছেন, এটা তিনি করতে পারছেন কারণ সবাই তাকে একটা সমর্থন করছেন, কেউ প্রকাশ্যে করছেন, কেউ নীরবে করছেন, বাট তিনি সমর্থনটা পাচ্ছেন। এই সমর্থন পাওয়ার কারণেই কিন্তু তামিম তার স্বপ্নের কাজগুলো, কিংবা যেটা বলি আমি যে তিনি সবাইকে নিয়ে কাজ করতে পারছেন। এবং আমার খুব ভালো লেগেছে এই প্রথম টি-20 দেখাতে যে ওদের যে আমাদের যে ব্যাটাররা রান পেয়েছে, তার চেয়েও আমার বেশি ভালো লেগেছে গ্যালারিতে দর্শক দেখে। আমরা কিন্তু বেশ কয়েকটি সিরিজে আমরা গ্যালারি ফাঁকা দেখছিলাম, যে গ্যালারিতে লোক নেই, দর্শক নেই, আসলে খুব অড লাগছিল দেখতে। এই সিরিজের প্রথম ম্যাচটি যেরকম আমরা দর্শকটা দেখেছি, আমি আশা করছি যে এই মিরপুরেও আবার সেই দর্শকের আমাদের যে ঢল আমরা যেটা আশা করি সেটা হবে, কারণ দর্শক ছাড়া আসলে ক্রিকেটাররাও খেলে আনন্দ পায় না। নিঃসন্দেহে এখানে একটু যুক্ত করতে চাই, যদি তামিমের একটা কোটই আমি ধরি, যে এমনটাই আমরা দেখছিলাম যে তিনি বলছিলেন হয়তোবা যে ম্যাচটা হবে সেটা তো তিনি জেতাতে পারবেন না, তিনি হয়তোবা দর্শকদের মনটা জয় করতে পারবেন। এই কারণেই যে
দর্শকরা 200 টাকা দিয়ে টিকিট কাটেন বা খুব অল্প দামে তারা টিকিট কাটতে চান, এটা আসলে অনেকের জন্য অনেক কঠিন হয়ে যায়। সেখানে একটা খাবারের দাম যদি তার চাইতে বেশি দাম হয়, সেটা তো আসলে দর্শক আসবে না। তো ওই ব্যাপারগুলোতে তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন, ক্রিকেটারদের ফ্যাসিলিটিগুলো তিনি বাড়াচ্ছেন, খুবই অল্প একটা টাইমের মধ্যে খুব বেশি কাজ করতে চাচ্ছেন। দিন শেষে তার এই ভালো কাজগুলো এখন দেখছি, যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে এখন মানুষ খুব ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করছে। কি মনে হচ্ছে যে তামিম যে এই কয়েকদিন যে কাজটা করলেন, অর্থাৎ আমাদের সাবেক ক্যাপ্টেন এখন হচ্ছেন বিসিবি ক্যাপ্টেনের মতো দায়িত্ব পালন করছেন, তার ওভারঅল কাজ দেখে আপনি কি বলবেন? না, অবশ্যই আপনি যদি তাকে সে অ্যাডহক কমিটিতে এসেছে এবং খুব বেশি দিন হয়নি, আমি যেটা বললাম, তিনি কিন্তু তার প্রথম সাফল্যটা হচ্ছে তিনি ঢাকা ক্রিকেট লিগটা মাঠে গড়াতে পারছেন এবং এইটা তার প্রথম সাফল্য। এবং তিনি বিদেশি যে ক্রিকেট বোর্ডগুলো আছে তাদের সঙ্গে তার একটা সম্পর্ক বিল্ড আপ হয়েছে এবং আমরা তার সেকেন্ড সাফল্য হবে যদি ভারতীয় দলকে তিনি আগস্টে যে সেপ্টেম্বরে সম্ভবত ভারতীয় দলের আসার কথা, সেই শিডিউলটা যদি নিশ্চিত করতে পারেন, তাহলে কিন্তু তামিম ইকবাল আপনি তিনটি কাজের, তার যে আরেকটা নির্বাচনের কাজ আছে, সব মিলে 3টি কাজের 2টি কিন্তু তিনি উঠতে যাবেন এবং নির্বাচন নিয়েও তিনি কাজ করছেন। আমরা এবার একটু ফিরতে চাই পিএসএল আমরা যেটা জানি যে পেশোয়ার জার্মি ফাইনালে উঠে গেছে এবং এই একটা ফাইনালের জন্যই কিন্তু তামিম ইকবালের মাধ্যমে আমরা নাহিদ রানাকে পাচ্ছি ফাইনালে। সো নাহিদ রানাকে তো আসলে টি20তে রাখা হয়নি, তার বলা হচ্ছিল যে কাজ করছিলেন, অর্থাৎ টানা তিনি খেলে যাচ্ছিলেন এবং ইনজুরি একটা প্রবণতা রয়েছে, কিন্তু তাকে দিন শেষে ফাইনাল খেলতে দেওয়া হলো। সমালোচনাটাও তৈরি হলো যে কেন আসলে তাকে যেতে দেওয়া হলো, তিনি কি আসলে ফিট আছেন কিনা? না, আমার এটা দেখে যেটা মনে হলো যে রানা ছুটছে রানারের মতন, হ্যাঁ, এবং সীমানা পেরিয়ে, দেশের সীমানা পেরিয়ে তিনি কিন্তু এখন তার যে প্রত্যাশার ঝুড়ি সেটা নিয়ে তিনি ছুটছেন। আমার মনে হয় যে পিএসএল এর যে জাভেদ জাফরি, পেশোয়ার জালমির যে মালিক, তার সঙ্গে একটা তামিম ইকবালের অতীতের একটি সম্পর্ক আছে, তার সাথে চেনা জানা আছে এবং তারা রিকোয়েস্ট করেছে আমরা যতটা শুনেছি। এবং নাহিদ রানা নিজেও মনে করছেন এটা খেলতে যাওয়া তিনি যাবেন এবং তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট যারা আছিলেন তারা 7 দিনের একটি বিশ্রাম পেয়ে তারা মনে করেছেন যাওয়া যেতে পারে। এবং বিসিবির যে আমরা প্রেস লিস্ট পেয়েছি সেখানেও বলছে যে একজন ক্রিকেটারের বিকাশের জন্য এটা জরুরি। আমার মনে হয় যে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে আপনি দেখেন, আমরা কিন্তু সবসময় দেখি যে বিপিএল এমন হয় যে কোনো দলের বিদেশি ক্রিকেটার তার দেশের ডিউটি করার জন্য চলে যায়, আবার ফাইনালে কিংবা সেমিফাইনালের জন্য চলে আসে। তো এইবার দেখছি যে আমাদের ক্রিকেটারকে এমনভাবে নিয়ে যাচ্ছে এবং এটা কিন্তু আমাদের জন্য একটা আনন্দের ব্যাপারও যে আমাদের একটা ক্রিকেটারকে এরকম ভিভিএ আইপি একটা ট্রিটমেন্ট দিয়ে তারা নিয়ে যাচ্ছে পেশোয়ার জালমিতে। এবং আমার তো মনে হয় যে আমাদের এখানে রাজশাহীর ছেলে, চাঁপাইনবাবগঞ্জের ছেলে নাহিদ রানা যতটা না জনপ্রিয়, পেশোয়ারে তার চেয়ে বেশি তিনি জনপ্রিয় এবং এটা কিন্তু তিনি কিন্তু বাংলাদেশের প্রতিনিধিত্বই করছেন। তবে এটা ঠিক যে যেটা আপনি বললেন যে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণেই তাকে নেওয়া হয়নি এবং আমরা জানি তিনি টেস্ট সিরিজে থাকছেন, খেলবেন, সেইখানে এরকম একটা হঠাৎ করে যাওয়া, এটা মনে হয় যে এটা একটা ব্যাপার আলোচনায় থাকবে। তারপর আমার মনে হয় যে ওই দিকটা যদি আমরা চিন্তা করি যে ভবিষ্যতেও তো পিএসএল এর মার্কেট আমাদের সামনে উজাড় থাকবে, সেখানেও একটা সম্ভাবনাময় তৈরি করবে। কারণ নাহিদ রানা যখন পারফর্ম করবেন তখন আরেকটা বাংলাদেশি ক্রিকেটারদেরও কিন্তু বাজার বাড়বে পিএসএল এ। সব মিলে আমি মনে করি যে এটা স্যাক্রিফাইসটা করাই যেতে পারে। এবং এই নিউজিল্যান্ডে কি দেখেন না, নিউজিল্যান্ডের সব ক্রিকেটার এখন ফ্রাঞ্চাইজি লিগ খেলছে, ওরা কিন্তু তাদের বাদ দিয়ে একটা টিম নিয়ে আসছে। তো আমাদের নাহিদ রানা যদি এরকম চাহিদা থাকে, এটা তো আমাদের আনন্দের কথা। এবং তিনি 4 ম্যাচে 7টা উইকেট নিয়েছেন এবং দুর্দান্ত একটা ইকোনমি তার রয়েছে, একেবারে কিপটে বোলিং যেটাকে আমরা বলি, সেই সঙ্গে তো তার পেস এবং বাউন্সটা রয়েছে। ব্যাটারদের জন্য একটা মানে হঠাৎ করে তারা হয়তো ভেবেছিলেন যে তিনি আর আসবেন না, এখন তো একটা ভয়ের কারণ হয়ে দাঁড়ালেন। না, নাহিদ রানার টিমটা আপনি যদি দেখেন, বাবর আজম আছে ওদের, কুশল মেন্ডিস রান পাচ্ছেন এবং মুকিম আছেন ওদের দলে, তো তার সঙ্গে যদি রানা যোগ হয় এবং তাই সেই দলটি কিন্তু আসলে চ্যাম্পিয়ন দল হওয়ার মতন একটি দল এবং তারা সেই আশা করে এটা রানাকে নিচ্ছে। এবং রানার যেটি বললেন যে আপনি ইকোনমি, তিনি মাত্র 4 ম্যাচে 7 উইকেট নিয়েছেন এবং 6 নিচে ইকোনমি, এইটা যে কোনো ফ্রাঞ্চাইজির কাছে, যে কোনো দলের কাছে এটা একটা লোভনীয় ব্যাপার এমন একজন বোলারকে নেওয়ার জন্য। তো নাহিদ রানার আমার মনে হয় যে তিনি মুস্তাফিজের মতনই একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হইতে যাচ্ছে এবং তাকে আমাদের আসলে ওই সাপোর্টটা দেওয়া উচিত বোর্ডের থেকে। আমরা অনেক সময় এর অতীতে দেখেছি যে মুস্তাফিজ এই সাপোর্টটি পায়নি, দেশের হয়ে খেলার জন্য দুর্বল সিরিজগুলোতেও তাকে ডেকে আনা হয়েছে, অনেক ফ্রাঞ্চাইজিতে তিনি খেলতে পারেননি। তা আমরা যে নাহিদ রানা মুস্তাফিজের ওয়েতে আছে, আমাদের একজন ফ্রাঞ্চাইজি ক্রিকেটার খেলবে বিশ্ব ফ্রাঞ্চাইজিতে, এটা আমাদের আসলে ইতিবাচকভাবে দেখাই উচিত। সেটাই আমরাও প্রত্যাশা করছি যে নাহিদ রানা প্রথমবারের মতো ফ্রাঞ্চাইজি লিগ খেলতে দেশের বাইরে যাচ্ছেন এবং সেখানে তিনি চ্যাম্পিয়ন হয়ে ফিরবেন, চ্যাম্পিয়ন তকমা নিয়ে ফিরবেন এবং চ্যাম্পিয়ন বোলার হয়ে অন্যান্য জায়গায় তার কদরটা বাড়বে। সজশা পিএল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম বাংলাদেশ নিউজিল্যান্ড সেকেন্ড টি20 নিয়ে এবং সেই সঙ্গে বাংলাদেশ যে বিশ্বকাপে খেলতে যেতে পারেনি সেটা নিয়েও আলোচনা চলছিল। একই সঙ্গে নাহিদ রানা পিএসএল এর ফাইনাল খেলতে যাবেন সেই ব্যাপারেও আমরা আলোচনা করছিলাম।